সেখানে জন্মেছেন আর এক গৌরব করার মতো সন্তান, যিনি দেশের সকলের প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। পরিচয় এখন যিনি সংস্কৃতি মন্ত্রী, আমাদের কাছে নূর ভাই। নূর ভাই, আপনি নীলফামারীর আর হক ভাই ছিলেন কুড়িগ্রামের। কিন্তু মজাটা হলো যে কুড়িগ্রামের ভাষা এবং আমাদের ভাষা প্রায় একই রকমই, আঞ্চলিক ভাষা যেটা, এবং যার কারণে উনি যখন নুরুল দিন লিখলেন নাগরিক নাট্য সম্প্রদায়ের জন্য, তখন সবার ভাষার প্রশিক্ষণটা আমি দিয়েছিলাম। হক ভাই বললেন এই যে রংপুরের ভাষা শেখানোর জন্য নূর আছে। এবং আপনি যখন নুরুল দিন কোথাও পাঠ করতে হয় আপনার জনসমক্ষে, তখন প্রায়শই দেখেছি যদি হক ভাই উপস্থিত থাকেন আপনার পাশে দাঁড়িয়ে থাকেন। উনি খুব সুন্দর একটা হাসি নিয়ে ভালোবাসতেন শুনতে এটা। হক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় তো লেখার মাধ্যমে তো অনেক আগে থেকেই, লেখালেখি তো পড়ছি তার ইয়ে। কিন্তু প্রথম পরিচয় হলো আমাদের সাইদ ভাই, সাইদ আহমেদ, তার একটি নাটক, তিনি আমাদের খুব শ্রদ্ধার মানুষ, মাইল পোস্ট, সেটি অভিনীত হচ্ছে 76-এ ব্রিটিশ কাউন্সিলে। তো আমাদের বলা হলো যে আজকে সৈয়দ শামসুল হক নাটক দেখতে আসবেন। তো আমরা তো একটু উত্তেজিত এবং সেই সঙ্গে একটু সতর্ক এবং যেটাকে বলা যায় ভীত, যে অত বড় একজন লেখক নাটক দেখতে আসবেন। তো নাটক করলাম, নাটকটা একটু কঠিন নাটক, মানে বিমূর্ত। নাটক শেষ হলো, তো আমরা নেমে এলাম মঞ্চ থেকে। পরে হক ভাই অপেক্ষা করছেন, আমাদের সঙ্গে দেখা করবেন, গিয়ে কথা বললাম, পরিচয় দিলাম। তো উনি আমাকে চিনতেন না, এর আগে আমাকে কখনো দেখেনি। তো উনি বলছেন যে আপনি যে অত উঁচু থেকে একটা লাভ দিলেন, এটা কিন্তু একটা অসাধারণ বিষয়। তা আমি বললাম যে হক ভাই, এই লাভ তো দিয়েছি ঠিকই, কিন্তু এটা ঠিক কমপ্লিমেন্ট হিসেবে নেবো কি না জানি না, মানে অভিনয় সম্পর্কিত কিছু বললেন। বলে না ওটাও ভালো হয়েছে, কিন্তু লাভটা দেখে আমি বিমোহিত হয়েছি। এই হলো হক ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। সম্পর্কের শুরুটা অত্যন্ত আনন্দের, যেভাবে বর্ণনা করলেন। শেষ সম্পর্ক শেষ হয় সেটা বলছি না আমি, কিন্তু শেষবার যখন তার সঙ্গে আপনার দেখা হলো, একটা স্মৃতি এখন আপনাকে অনেক পীড়া দেয়। শেষ দেখা ইউনাইটেড হসপিটালে, কিন্তু আমি সেটা বলছি পরে। কিন্তু তার আগের একটি ঘটনা বলি। তার কয়েকদিন আগে এখানে ভর্তি হবার 29শে অগস্ট আমি তখন লন্ডনে গেলাম। আমি একটি কনফারেন্সে গিয়েছিলাম এডিনবরায়, সেখান থেকে লন্ডনে এসেছি। তো হক ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম, তখন বেলা 3টার দিকে। আমার সঙ্গে পান্থ শাহরিয়ার, আমাদের আরেকজন তরুণ নাট্যকর্মী। আমরা দরজায় বেল টেপার পরে যিনি দরজা প্রথমে খুললেন সেটি হক ভাই, নিজে দরজা খুললেন। আমি তো স্তম্ভিত, যে এত শুনছি যে উনি এত অসুস্থ। উনি দরজা খুলে আমাদের রিসিভ করলেন, হেঁটে নিয়ে আমাদের বসালেন। তারপরে আমরা 2 ঘন্টা প্রায় আড্ডা মারলাম ওখানে। তারপরে আমাকে বলছেন উঠে আসার আগে যে ওরা তো আপনার নুরুল দিন শুনেনি, আপনি একবার নুরুল দিন করেন, শুনিয়ে দেন। তো আমি এরকম চেয়ারে বসেছিলাম, আমি খুব ক্লান্ত ছিলাম, মানে কয়েকদিন খুব ঘোরাঘুরি হয়েছে, এত দূর থেকে গেছি, ইংল্যান্ডের ভেতরেও খুব ঘোরাঘুরি হয়েছে। তো আমি এরকম চেয়ারে বসে নুরুল দিন থেকে যেটা আমি করি ভূমিকা, সেটি করলাম। করার পরে উনি বলছেন যে আপনি কোনদিন চেয়ারে বসে এই নুরুল দিন করেননি, আজকে আপনি চেয়ারে বসে করলেন। আমি বললাম যে হ্যাঁ হক ভাই, আমিও আজকে বুঝি জীবনে প্রথম এরকম চেয়ারে বসে নুরুল দিন থেকে পাঠ করলাম। আসলে আমি খুব ক্লান্ত বোধ করছিলাম। তখন ওই যে ঢাকায় গিয়ে আপনি আমাকে দাঁড়িয়ে আবার নুরুল দিন শোনাবেন। আপনার কাছে দাঁড়িয়ে নুরুল দিন শুনতে চেয়েছিলেন। আমরা কেউ জানি না, যেখানে আছেন হতে পারে আজকে পড়বেন আপনি, শুনবেন তিনি। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ,
কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে এই প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ জেগে ওঠে আবার এই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। মুস্তাফা নুরুল ইসলাম সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সম্পর্কে লিখেছেন, আমরা তখন সেকালের অতীব জনপ্রিয় পত্রিকা অগত্যা চালাতাম। এটি লেখা পেলাম, লেখাটির নাম মনে নেই, তবে লেখকের নাম সেটি মনে রয়েছে। প্রতি সংখ্যায় অগত্যা একটি বিশেষ ঘোষণা থাকত, আমরা অপরিচিত বা স্বল্প পরিচিত কোনো লেখকের লেখা প্রকাশ করি না। কিন্তু তবু ব্যতিক্রম যে সৈয়দ হকের ওই বিশেষ লেখাটি আমরা ছেড়েছিলাম। প্রত্যেক লেখকের এরকম একটা শুরু থাকে। আমার পাশে এখন বসে রয়েছেন বাংলা সাহিত্যের এখন অত্যন্ত জনপ্রিয় একজন লেখক আনিসুল হক, যার লেখালেখি শুরু হচ্ছে কবিতা দিয়ে। বিচিত্রাতেই তিনি মার্জিনে মন্তব্য নামে লেখালেখির উপরে একটা কলাম লিখতেন। তাতে তিনি লেখার করণ কৌশল নিয়ে আলোচনা করেছিলেন। তাতে তিনি বলেছিলেন যে তরুণ লেখকদের কর্তব্য হচ্ছে পড়া। আমি রংপুরে বসে কবিতা লিখি, অভিযাত্রিক নামে একটা সংগঠনে গিয়ে পড়ি, ওইখানে একটা কবিতা লেখার প্রতিযোগিতা হয়েছে, এখানে আমি পুরস্কার পাব। এই অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক ঢাকা থেকে রংপুরে গেলেন, গিয়ে সার্কিট হাউসে উঠেছেন। তা আমি একটা ওখানকার স্থানীয় লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নেবার জন্যে বড় একটা ক্যাসেট রেকর্ডার নিয়ে হাজির হলাম। গিয়ে আমি তাকে বললাম, আপনি বলেছেন মার্জিনে মন্তব্যে তরুণ লেখকের কর্তব্য পড়া, এর বাইরে আপনি একটা উপদেশ দিন। তিনি আমাকে বললেন, পড়ার বাইরে তরুণ লেখকের কাছে আমার 3টে উপদেশ আছে, পড়ো, পড়ো এবং পড়ো। তিনি বললেন যে অনেকেই বলে বাংলাদেশে বই পাওয়া যায় না। আমি তাদেরকে জিজ্ঞেস করি, আমাদের মধ্যে কজন মাইকেল মধুসূদন দত্ত পুরোটা পড়েছি, আমাদের মধ্যে কজন বঙ্কিমচন্দ্র পুরোটা পড়েছি। আমি তো লজ্জায় মাথা নিচু হয়ে গেল, কারণ বঙ্কিমচন্দ্র আমার বাসায় আছে বটে, আমি তো একটা দুটো লেখাই পড়েছি, মাইকেল মধুসূদন দত্ত সনেটগুলোই শুধু পড়েছি। তো তার কাছ থেকে এই শিক্ষাটা পেয়ে আমি বাংলা বিভাগের একজন অধ্যাপিকার কাছে গিয়ে একদম চর্যাপদ থেকে শুরু করে আধুনিক সাহিত্য পর্যন্ত মধ্যযুগের পদাবলী, আলাউল সব নিয়ে এলাম। তিনি ওই সময় ওই সাক্ষাৎকারেই বললেন, লেখকের পড়া এবং পাঠকের পড়া এক হবে না। পাঠক পড়বে এবং মুগ্ধ হবে, আর লেখক পড়বে আর ভাববে আমি কেন মুগ্ধ হচ্ছি। কেন রবীন্দ্রনাথ, এটা আমি তাকে কোট করছি, কিন্তু এতদিন আগে, প্রায় 30 বছর আগে নেওয়া এই সাক্ষাৎকার। তিনি বলছেন যে কেন রবীন্দ্রনাথ একটা গল্পে অনেক সংলাপ ব্যবহার করেছেন, কেন একটা গল্পে একটা সংলাপও ব্যবহার করলেন না, এটা লেখক খেয়াল করে পড়বেন। তো তার কাছ থেকে আমি বলি যে তিনি আমার প্রধান গুরু, এটা তারই বাক্য। তিনি বলতেন, সাহিত্য হচ্ছে গুরুমুখী বিদ্যা। আজকে আমরা যে কথা বলছি এখানে, এই মানুষটিকে সম্পূর্ণ কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু জানার চেষ্টা এখন করছি যখন তিনি নেই। এই সৈয়দ শামসুল হকের অসুস্থতা অবস্থায় ঈদের আগে
আগের দিনই ইউনাইটেড হাসপাতালে তার সঙ্গে দেখা করতে গেলাম, অনেকক্ষণ কথা হলো, আমি তার একটা ছবি এঁকেছিলাম সেটা দিলাম। ফিরে এসে আমি যেটা করলাম তার বই বের করলাম, অন্তর্গত নামে তার যে কথা কাব্য, চোখ ভিজে যায় চোখ ভিজে আসে, ভাষাভঙ্গি আলাদা, মানুষের চোখ আছে তা শুধু দেখে না তা কাঁদেও, তাই তো আমাদের চোখ ভিজে যায় চোখ ভিজে আসে। আমি পড়ছি আর ভাবছি কত বড় একটা মানুষের কাছ থেকে এলাম, এবং আমার আফসোস হচ্ছে যে এই বইটি কি বাংলাদেশের মানুষ পড়েছে, তার সম্পর্কে কত কথাই তো বলা হবে, কিন্তু আমরা কজন আসলে সৈয়দ শামসুল হকের অন্তত 5টা কবিতা পড়েছি, অন্তত 2টো উপন্যাস পড়েছি। এটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের চেষ্টা। এটি যদি বলি যে স্মরণ অনুষ্ঠান, যদি বলি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, সম্পূর্ণ হয় না। আমার মনে হয় যে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার ভেতরের ওই আত্মাটা জাগ্রত হোক, আমাদের কর্তব্য। এ ধরনের অনুষ্ঠান সেই জায়গাটা তৈরি করবে অন্তরে। সৈয়দ হক সবার ছিলেন ভাই, আর আমার পাশে এখন যিনি বসে আছেন তার ছিলেন হক চাচা। তার মানে বাবার বন্ধু ছিলেন, সেই বন্ধুত্ব নিজেও টিকিয়ে রেখেছিলেন যতদিন তিনি আমাদের সঙ্গে ছিলেন। কথাটা কি বললাম, আমাদের সঙ্গে ছিলেন মানে কি, আমাদের সঙ্গে তিনি কি নেই? একজন মানুষ মৃত্যুবরণ করেন, কিন্তু তার মতো অসাধারণ মানুষেরা আমাদের মধ্যে নেই, থাকেন না, এটা বলা যায় না। যাই হোক, আমার খুব মনে পড়ছে তার প্রয়াণের দিন 2:30 পর্যন্ত আমি এবং সাগর একটা জায়গায় ছিলাম, এবং সাগর খুব তড়িঘড়ি করে হাসপাতালে গেলেন, বললেন যে হক চাচাকে বাইরে নেয়ার চেষ্টা করতে চাই। সেই সুযোগ সাগর পাননি। বেদনার কথা, বেদনার আলাপ আজকে করতে চাই না। আমি জানতে চাই যে বাবার সম্পর্কটা আপনি ধরে রেখেছিলেন, এই ব্যক্তিটি ডাকতেন চাচা কিন্তু দেখতাম বন্ধুর মতোই ছিলেন, এই সম্পর্ক বিষয়ে, এই মানুষটা বিষয়ে অজানা কিছু দিক জানতে চাই। আমরা তাকে বলি সব্যসাচী লেখক। তা আমি জানি না যারা বাংলা ভালো জানেন তারা আমার এই কথাটাকে কিভাবে নেবেন। আসলে তিনি একজন সব্যসাচী মানুষ ছিলেন, সব বয়সের মানুষের সঙ্গে তিনি বন্ধুর মতো মিশতে পারতেন। আমার একটা কথা মনে হচ্ছিল যে ফরিদুর রাজা সাগর যখন আজকে এসে হক ভাই সম্পর্কে বলবেন, তার কি মনে হবে একবারও যে গত কয়েক বছর যাবৎ আপনি একটা অভ্যাসের মতো তৈরি করেছেন যে মায়ের জন্মদিন এবং হক ভাইয়ের জন্মদিন একসঙ্গে পালিত হতো। এটা মানে অনেক বছর আগে 1935 সালের 27শে জানুয়ারি আমার মা এবং সৈয়দ শামসুল হক একই সাথে জন্মেছিলেন, এবং পরবর্তী গত কয়েক বছর ধরে আমরা জন্মদিনটা একসাথে করার চেষ্টা করছি, পালন করা হচ্ছে। এবং 27 তারিখ নিয়ে কিন্তু সৈয়দ শামসুল হকের প্রচণ্ড আতঙ্ক ছিল। আমি যখন লন্ডনে তাকে দেখতে গিয়েছিলাম তখনও তিনি 27 তারিখ নিয়ে আমাকে সতর্ক করেছেন যে 27 তারিখ আমার খুব ভয় লাগে। এবং লন্ডনে তিনি যে কথাটা আমাকে বলেছিলেন যে আমি একটু, তুমি চিন্তা করো না, আমি স্বাধীনতার 50 বছর এবং বঙ্গবন্ধুর জন্মদিনের 100 বছর অবশ্যই দেখে যাব, সুতরাং আমাকে নিয়ে তোমার ভাববার কিছু নেই। এতটা মনের জোর তার ছিল। মৃত্যুকে যিনি আসলে দেখাতে পারেন যে তুমি আমার কিছুই নয়, তুমি আমার কিছুই না, আমি যেভাবে যাচ্ছি ঠিক সেরকম ঘটছে। আরেকটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের আরেকটা টেলিভিশনের সাথে কিছু কিছু ব্যাপার নিয়ে একটু হইচই চলছিল। তখন অনেকেই সেই টেলিভিশনের পক্ষে চলে গিয়েছিল, কিন্তু সৈয়দ শামসুল হক আমাদের দিকেই ছিলেন। এবং তখন সাইমন রিং বলে একজন ভদ্রলোক এসেছিলেন, খুবই বিখ্যাত ভদ্রলোক। তিনি ফোন করে তাকে বললেন যে সৈয়দ হক, আপনি কিন্তু ভুল করছেন, কারণ আমরা একটা অনেক বড় টেলিভিশন তৈরি করছি, সেটা বাদ দিয়ে আপনি এমন একটা ছোট টেলিভিশনের সঙ্গে যাচ্ছেন যে এই টেলিভিশনের দরজায় দিয়ে আপনি আর ঢুকতে পারবেন না। তো সৈয়দ হক তখন তাকে বলল, শোনো সাইমন রিং, তুমি তো এই দেশে নতুন এসছো, আমি সৈয়দ শামসুল হক নিজের দরজা তৈরি করি, সেই দরজা দিয়ে প্রবেশ করি, এবং আবার যে দরজা দিয়ে দরকার হবে সেই দরজা দিয়ে বেরোই। আমার জন্য কেউ দরজা তৈরি করে দেয় না। এরপরে আমার মনে হয় যে আমাদের আর কোনো কথা থাকবে না। তিনি একটা দরজা খুলে দিয়েছেন, আমরা যেন দরজাটা চিনতে পারি। 1935 সালের 27শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 27শে ডিসেম্বর, 27শে সেপ্টেম্বর
2016-তে তিনি প্রয়াত হয়েছেন। জন্মেছিলেন কুড়িগ্রামে, সমাহিত হয়েছেন কুড়িগ্রামে। সব শেষ হয়ে যায়নি, শেষের পরেও অনেক শুরু থাকে। সেই শুরুর জন্য ঘাসের উপরে রয়েছি আমরা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অত্যন্ত প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হবে। তবে শেষের আগে শেষ মিনতি করি করুণাময়ের কাছে, যেখানে তিনি গেছেন মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কিছুই করেছেন। সেই অনেক কিছু করার জন্য আল্লাহ নিশ্চয়ই তাকে ভালো রাখবেন। নয়